নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজ আমরা প্রস্তুত করতে চলেছি শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি একটি অনবদ্য চরিত্র, টেনিদা। টেনিদাকে চেনে না এমন বাংলায় কেউ আছে বলে আমি জানি না। তবে যারা দুর্ভাগ্যবশত জানেন না তাদের জন্য বলে রাখি, টেনিদা ওরফে ভজহরি মুখুজ্জে, তিনি পটলডাঙ্গার একজন প্রসিদ্ধ মানুষ এবং সাথে তার ছোট্ট দলটিও। টেনিদা যতটাই হ্যাংলা ততটাই তার গল্প বলার ক্ষমতা এবং তার দলের প্রতি তার ততটাই ভালোবাসা, যার জন্য তার অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সে প্যালা, হাবুল এবং ক্যাবলার লিডার। আজ আমরা শুনব তারই বলা একটি গল্প। গল্পটি নিন্দুকরা বলতেই পারেন টেনিদার মন গড়া, আবার সত্যিও হতে পারে, বলা যায় না। আপনারাই বিচার করুন। আসুন শোনা যাক আজকের গল্প, বেয়ারিং ছাট। টেনিদা, আমি আর হাবুল চাটুর্যদের রোয়াকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি। হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে। কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি, যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে। টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেলল। এই বলি, অমন তালেবরের মতো কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, নাকের ডগায় একটা চশমা চড়িয়েছিস বলে আমাদের বুঝি দেখতে পাসনি? ক্যাবলা বললে, দেখতে পাবো না কেন, কাজে যাচ্ছি একটু। এই রোববার সকালে কি এমন রাজকার্যে যাচ্ছিস রা? নেমন্তন্ন খেতে নাকি? তাহলে আমরাও সঙ্গে যাই। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, না, নেমন্তন্ন না, চুল ছাঁটতে যাচ্ছি। চুল ছাঁটতে শুনে টেনিদা দারুণ খুশি হয়ে উঠল। ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস, ওহ চল, আমিও যাচ্ছি। এইবার আমার পেলা। আমি চেঁচিয়ে বললুম, খবরদার পেলা, টেনিদাকে সঙ্গে নিয়ে গিয়েছিস কি মরেছিস? গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাঁটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একেবারে বরবাদ। টেনিদা চটে গেল, তুই একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি। বেশ ডিরেকশন দিয়ে দিয়ে চুল ছাঁটাচ্ছিল, চেঁচিয়ে মেচিয়ে ভন্ডুল করে দিলি। না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি ऐसा কায়দা করে তোর চুল ছাঁটিয়ে আনবো যে কি বলে, তোর মাথা দিয়ে কি বলে, আরে বল না, ওই একেবারে মানে শিখা বেরোতে থাকবে। হাবুল বললে, হ শিখাই বাইর হইব, মানে হইল গিয়া টিকি। আমি বললুম, তা বেশ তো, তুই টিকি রাখ ক্যাবলা, আমরা সবাই বেশ করে টানতে পারবো। টেনিদা দাঁত খিচিয়ে বললে, টেক কেয়ার, টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি না, বলে দিচ্ছি। শিখা মানে বুঝি আর কিছু হয় না? তাহলে আলোর শিখা মানে কি? আলোর টিকি? আলোর কখনো টিকি হয়? কোনোদিন বলবি অন্ধকারের টিকি, চাঁদের টিকি। হাবুল খুব জ্ঞানীর মতো বললে, চাঁদের টিকি ধইরা রাইসানরা তো টান মারতাছে। আমি বাধা দিয়ে বললুম, কখনো না, চাঁদের মাথা নেড়া, আমাদের পাড়ার নকুলবাবুর মতো, চাঁদের কোনো টিকি নেই। ক্যাবলা বললে, উহ, এরা তো মাথা ধরিয়ে দেবে দেখছি, এই ঘাট হয়েছে, আমি আর চুল ছাঁটাতে চাই না, এই বসলাম। টেনিদা হতাশ হয়ে বললে, বসলি? হ্যাঁ বসলাম। মানে আমাকে নিয়ে চুল ছাঁটতে যাবি নে? না। ক্যাবলার মুখে একটা কঠিন প্রতিজ্ঞা দেখা গেল। তোমাকে নিয়ে তো নয়ই, পেলা সেই গ্রেট ছাঁটাই আমি দেখেছি, ও যে গল্পটা লিখেছিল মনের দুঃখে, সেটাও পড়েছি। টেনিদা মন খারাপ করে বলল, আরে তোর ভালোর জন্যই বলেছিলুম রে, মানে আমার ভুলোদার মতো সস্তায় কিস্তিমাত করতে গিয়ে না পস্তাস, সেই জন্যেই বলছিলুম। আমি বললুম, ব্যাপারটা একটু খুলে বলো তাহলে, কি হয়েছিল তোমার ভুলোদার? কি হয়েছিল ভুলোদার? টেনিদা টকাং করে আমার চাঁদিতে ছোট্ট একটা গাঁটটা মারলে। ফাঁকি দিয়ে গপ্পটা বাগাবার চেষ্টা, আর সেইটাই পত্রিকায় লিখে দেওয়ার মতো? ওসব চালাকি চলবে না। ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে 4 আনা তেলে ভাজা নিয়ে আগে। ওই আমার পকেটে 2 আনা ছিল, আরও 2 আনা হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো। 2 খানা বেগুনি একসঙ্গে মুখে পুরে দিয়ে টেনিদা বললে, আমার ভুলোরা মানে আমার দুঃসম্পর্কের জ্যাঠামশায়ের এক ছেলে, বুঝলি, পয়সা কড়ির ব্যাপারে ছিল বেজায় টাইট। জ্যাঠামশায়ের টাকার অভাব ছিল না, ভুলোদাও কী সব ধান পাটের যেন ব্যবসা করত, কিন্তু একটা পয়সা খরচ করতে গেলে ভুলোদার চোখ একেবারে কপালে উঠে যেত। বললে বিশ্বাস করবি নি,
একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভেতরে। বাজারের নালা বুঝতেই পাচ্ছিস, যেমন নোংরা তেমনি বদখত গন্ধ, তার উপরে 1 হাত পাঁক, দেখলি একেবারে নাড়ি উল্টে আসে। কিন্তু ভুলোদা ছাড়বার পারত নয়। 1 ঘন্টা ধরে 2 হাতে সেই নালা ঘাঁটলে আর একটার বদলে 4-4টে নয়া পয়সা মিলল তার ভেতর থেকে। একটা অচল সিকি পেলে, আর সাথে 2টো মরা শিঙি মাছ আর জ্যান্ত একটা খোলসে মাছও পেয়ে গেল। 3টে নয়া পয়সা নগদ লাভ হলো। আবার সেদিন মাছও কিনতে হলো না। হাবুল বললে, হ্যাঁ এ রাম, থু থু। টেনিদা বললে, থু থু, জানিস ভুলোদা এখন কত বড় লোক? বাড়িতে গামছা পরে বসে থাকে, কিন্তু ব্যাংকে তার কত টাকা জানিস? ক্যাবলা বললে, আমাদের আর বড় লোক হয়ে কাজ নেই, বেশ আছি। ওই সব পচা ড্রেন থেকে মরা শিঙ্গি মাছও খেতে পারবো না, গামছা পরেও বসে থাকতে পারবো না। টেনিদা বললে, না পারবি তো যা, কচু পোড়া খাগে। আমি ব্যস্ত হয়ে বললুম, ঝগড়া করছো কেন, গল্পটা বলো না মাইরি। টেনিদা গজগজ করতে লাগলো, বড় লোক হবেন না, না হলি তো না হলি, অত তরপানি কিসের জন্য রে? মরা শিঙ্গি মাছ না খেতে চাস, জ্যান্ত তিমি মাছ খা। হ্যাঁ, গামছা পরে না বসতে চাস, আলুয়ান পরে বসে থাক। ওসব ধ্যাসটামও আমার ভালো লাগে না বলে দিচ্ছি। আমি বললুম, গপ্পটা গপ্পটা টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে, দোত, খালি কুড়ুবকের মতো বকবক করলে গপ্প হয়? ক্যাবলা বললে, কুড়ুবক এক রকমের ফুল, ফুল কখনো বকবক করে না। টেনিদা চেঁচিয়ে বললে, শাট আপ! আমি বলছি কুড়ুবক এক রকমের বক, খুব বিচ্ছিরি রকমের বক। ফের যদি আমার সঙ্গে তর্ক করবি তাহলে এক্ষুনি কাঁচি দিয়ে এখানেই তোর একটা গ্রেট ছাঁটাই লাগিয়ে দেবো। শুনে ক্যাবলার মুখটুক একেবারে শুঁটকি মাছের মতো হয়ে গেল। বললে, না না, তুমি বলে যাও, আমি আর তর্ক করবো না। করিস না, বেগড়ে মারা যাবি তাহলে। বলে কুড়ুবক এক রকমের ফুল, তাহলে গরুও এক রকমের ফল, রসগোল্লা এক রকমের পাখি, আর বাঁদরগুলো এক রকমের পাকা তাল। যা যা, চালাকি করিস নে। আমি বললুম, কিন্তু ভুলোদা? আরে গেল যা, এটা যে ভুলোদা ভুলোদা করে খেপে যাবে দেখছি। টেনিদা আমার চাঁদিতে একটা গাঁটটা মারলে, আরে শিঙ্গি মাছ দিয়ে পটলের ঝোল খাই কিনা নিজেও, তাই এত ফুর্তি হয়েছে বলে তেলে ভাজার ঠোঙা থেকে শেষ আলুর চপটা মুখে পুড়ে দিয়ে বললে, একদম সাইলেন্ট, নইলে গল্প আর বলবো না। আমি বললুম, আচ্ছা আচ্ছা, তুমি শুরু করো। টেনিদা শুরু করলো, ভুলোদা পশ্চিমে কোথায় যেন ব্যবসা করতো বুঝলি, তা ও দেশে থাকবার জন্য আর পয়সা বাঁচানোর জন্য তো বটেই, একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুত্তা পড়তো, পায়ে দিত কাঁচা চামড়া নাগড়া, গড়গড়িয়ে দেহাতি তালুতে সব সময় খৈনি ডলতো। পানকে বলতো পানোয়া, আর সাপকে বলতো সাঁপোয়া। আমার কিছু জিজ্ঞেস করলে অন্যমনস্কভাবে জবাব দিত, কিছু কাহিলি হো। কামাতে খরচ হবে বলে দাড়ি রেখেছিল, তাতে বেশ একটা সাধু সাধু দেখাতো, আর গাঁয়ের সাদাসিধে মানুষ কিছু ভক্তিছেদ্দাও করতো। কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটালে মাথাটা বড্ড কুটকুট করে। তাছাড়া কি বলে, রাত দিন টাকার ধান্দায় ঘুরে ঘুরে ভুলোদা খুব একটা সাফ সুপো থাকতে পারে না বুঝলি। জামা কাছে মাসে একবার, চান করে বছরে 4 বার হবে। তাই চুল একটু বেশি বড় হলেই উকুন এসে বাসা বাঁধে আর কি। কিন্তু চুল ছাঁটাইয়েও কিন্তু ভুলোদার কোনো খরচ ছিল না, বেশ একটা কায়দা করে নিয়েছিল। কি কায়দা বল দেখি? আমি বললুম, বোধ হয় নিজেই কাঁচি টাচি দিয়ে ছাঁটাই করতো নাকি। টেনিদা সুকুমার রায়ের হজবরলর কাকটার মতো দুলে দুলে বললে, হয়নি হয়নি, ফেল। হাবুল বললে, বুঝছি, নিজের মাথা চুল খামসা খামসা কইরা টাইম না তুলতো। এ বুদ্ধি, মগজ তো নয়, যেন নিরেট একটা খাঁজা কাটাল বসানো। আয় এদিকে আয়, খিমচে দিয়ে তোর চুল তুলে দিই, দেখি কেমন লাগে। টেনিদা হাত বাড়াতেই হাবুল সরাত করে 1 লাফে রক থেকে নেমে পড়ল। ক্যাবলা বললে, আমরা ওসব কায়দা ফায়দার খবর জানবো কোত্থেকে, তুমিই বলো। টেনিদা তেলে ভাজার ফাঁকা ঠোঙাটা খুঁজে একটা কিসের যেন ভাঙা টুকরো পেলে। অগত্যা সেইটাই মুখে পুড়ে দিয়ে বললে, কায়দাটা বেশ মজার। ভুলোদা নজর করে দেখেছিল,
দেহাতি নাপিতদের মধ্যে বেশ একটা সুন্দর নিয়ম আছে। চুলদাড়ি কাটতে স্বজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক। তখন দিব্যি একখানা ফ্রি হেয়ার কাট। আসবার সময় আর একটা নমস্কার করে উঠে এলেই হয়, একটা পয়সাও খরচ নেই, বুঝলি। ভুলোদাও ব্যাপারটা শিখে নিয়েছিল। ব্যবসার কাজে এগায়ে সেগায়ে ঘুরে বেড়াতো। আসতে যেতে দুটি নমস্কার ঠুকলেই ব্যাস কাজ হাসিল। সেই দিনও তাই করেছে। রাম রাম ভাইয়া বলে সে তো বসে পড়েছে এক নাপিতের সামনে। চুল ছাটাইয়ে সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় নানান গপ্পও হচ্ছে। মানে চাষের অবস্থা কেমন, কোথায় ভেন্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা পুরি খাওয়া যায়, কোন গাছে তিনোয়া চুড়াইল মানে তিনটে পেতনি রহতি বা। এই সব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো। চলে ভাইয়া রাম রাম বলে ভুলোদা পা বাড়াতে যাবে, তক্ষুনি একটা কাণ্ড হলো। সামনেই গঙ্গা, একটা খেয়া নৌকা ওপার থেকে এপারে লাগলো। আর দেখা গেল সেই নৌকা থেকে 15 লোক এদিক পানি আসছে। বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক তাদের কাছে আছে। দেখেই তো নাপিতের চোখ কপালে উঠে গেল। হায় রাম বলে খাবি খেলো একটা। ভুলোদা গুটি গুটি চলে যাচ্ছিল, হঠাৎ নাপিত খপ করে হাত চেপে ধরে বলল, এই ভাগটা কেউ বাইটো। ভুলোদা অবাক, পয়সা চাই নাকি? দেহাতি ভাষায় বললে, আমি পয়সা দেবো কেন, আমি তো তোমার সজাত। নাপিত বললে, সে বলতে হবে না, ও আমি জানি। ওই যে 15 জন লোক আসছে দেখছো না, ওদের কামাতে হবে এখন। আমি একা পারবো কেন, তুমিও আমাদের সজাত, হাত লাগাও। হ্যাঁ নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিলে। বললে, কি করবে ভাইয়া, গাঁও মেয়ে গাঁয়ের নিয়ম তো মানতে হবে। ওরাও আমাদের জাত কুটুম, গাঁয়ের লোক মরেছে তাই সবাই কামাতে আসছে এপারে। নাপিত তো একটা খাবি খেয়েছিল, ভুলোদা 4টে বিষম খেলে। তা তা ওরা এপারে কেন, ও পারেই কামালে তো পারতো। নাপিত রেগে বললে, আরে বুদ্ধু, সজাত হয়েও যেন কিছু জানো না, কামাবে কে, সবার তো অসৌচ। ভুলোদা ততক্ষণে হাঁ করে বসে পড়েছে। মুখের ভেতর টপাং করে একখানা পাকা বটের ফল পড়ল, টেরও পেলে না। ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে, আর বুঝেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার। বুঝলি, আরও সব মজার মজার নিয়ম রয়েছে ওদের দেশে। গাঁয়ে কেউ মরলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাড়ি চাঁচতে হবে। তাই সব শুদ্ধ এপারে এসে পৌঁছেছে। ভুলোদা তবু একবার শেষ চেষ্টা করলে, হ্যাঁ আমার বহুত কাজ আছে, হ্যাঁ পেট মেয়ে দরদ হচ্ছে। এর মধ্যে 15 জন লোক এসে পড়েছে। নাপিত ধমক দিয়ে বললে, আবি চুপ করো, খুঁড়লেলেও। বলেই ভুলোদার হাতে খুঁড় ধরিয়ে দিলে একখানা। 15 জন এসে তো রাম রাম বলে নমস্কার করে গোল হয়ে বসে পড়ল। ভুলোদার তখন মাথা বো বো করে ঘুরছে, হাত পা একেবারে হিম। ম্যালেরিয়ায় ভোগা রোগা পটকা লোক তো নয়, ইয়া সব জওয়ান, সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি। এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাটও সব বন্ধ। পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয়ে কোনোদিন খুঁড়ি ধরেনি, চুল ছাঁটা তো বেয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল। মাথা মুখ কামাবে কি কিছুই জানে না, কিন্তু সে কথা বলবার জো নেই। এক্ষুনি দিব্যি বিনি পয়সায় চুল কেটে নিয়েছে। যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই, তাহলে কেবল নাপিতই নয়, সব শুদ্ধ 16 জন লোক তাকে ऐसा ঠ্যাঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয়, একেবারে তক্ত পোষ হয়ে যাবে। চেয়ার টেবিল হয়ে যাওয়াও অসম্ভব নয়। নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি, তারপর ঘচাঘচ করে খুঁড় চালাতে শুরু করেছে। আর একজন দিব্যি উবু হয়ে ভুলোদার দিকে মাথা বাড়িয়ে ঘুঘুর মতো বসে আছে। ওদিকে ভুলোদা চোখ বুজে বলছে, এ মা কালী, এ যাত্রায় আমায় বাঁচাও। আমি আমি তোমায় 5.5 আনা, না না বড্ড বেশি হয়ে গেল, 5.5 পয়সার পুজো দেব। হাবুল চুকচুক করে বললে, আচ্ছা ফ্যাচাঙে পইরা গেছে তো তোমার ভুলোদা। আমি বললুম, হ্যাঁ কিন্তু কি কিপটে দেখেছিস, তখনও পয়সার দিকটা ঠিক নজরে আছে। টেনিদা বললে, তা আছে, ওই জন্যই তো মা কালী ওকে দয়া করলেন না। সাদা সিধে মানুষগুলোর হকের পয়সা এইভাবে ঠকানো, এখন বোঝো মজা। ভুলোদা তো সমানে জব করছে। মা
মা 5.5 আনা, না না 5.5 পয়সার পুজো দেবো মা। আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠায় বসেছিল তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। সে রেগে ভুলোদার পেটে একটা খোঁচা দিয়ে বলল, আরে হাঁ করকে কাহে বইটা হায়, হাত লাগাও। ভুলোদা দেখলো আর উপায় নেই, তক্ষুনি লোকটার মাথায় খুর বসিয়ে দে একটা। জল টল কিছু দেয়নি, চুল ভেজেনি, ওইভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারিস। আরে এই ক্যা করতা বলে লোকটা চেঁচিয়ে উঠল, আর ভুলোদা বলে আওয়াজ তুলেই ঠাঁয় অজ্ঞান। সত্যি সত্যি কি অজ্ঞান? আরে না না, প্রাণটা তো বাঁচাতে হবে, তাই অজ্ঞান হওয়া ছাড়া ভুলোদা আর কোনো রাস্তা খুঁজে পেলে না। তখন চারিদিকে ভারী গোলমাল শুরু হলো। আরে আরে কা বইল মর গইল বা। খুরের ঘায়ে যে লোকটার চাঁদি ছুলে গিয়েছিল সে পর্যন্ত তার পেল্লায় চাঁদিটা সামলে নিলে। এ জি তোমরা কা ভাইল, মানে ওহে তোমার কি হলো? ভুলোদা বললে। তখন একজন বললে, আরে ভূত পাকাল্লি কা, মানে ভূতে ধরল। সকলে এক বাক্যে বললে, তাই হবে। ব্যাস আর কথা নেই। 16 জন লোক তক্ষুনি ভুলোদাকে চ্যাংদোলা করে নিয়ে চলল, যেভাবে শুয়োর নিয়ে যায় সেইভাবে আর কি, বুঝলি। ভুলোদার হাত পা যেন ছিঁড়ে যেতে লাগলো। একখানা নধর ভুঁড়ি হয়েছিল, সেটা নাচতে লাগলো ফুটবলের মতো। কিন্তু 16 জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করে থাকা ছাড়া উপায় নেই। তখন গলা দিয়ে গিঁ নয়, সত্যিকারের গোঁ গোঁ বেরুচ্ছে। নিয়ে ফেললে এক রোজার বাড়িতে। সবাই মিলে চেঁচিয়ে বললে, ভূত পাকড়লি। রোজা বললে, ঠিক আয়, আচ্ছা সে পাকড়ো। অমনি সবাই মিলে ভুলোদার হাত পা ঠেসে ধরলে। ভুলোদা তেমনি গোঁ গোঁ করতে লাগলো। এদিকে রোজা কতকগুলো শুকনো লঙ্কার মতো কি যেন পুড়িয়ে ভুলোদার নাকে ধোঁয়া দিতে শুরু করলো। ফ্যাঁচো ফ্যাঁচো করে হাসতে হাসতে ভুলোদার তো নাড়ি ছিঁড়ে যাওয়ার দাখি। তারপরেই রোজা করেছে কি, কোত্থেকে একটা খ্যাংরা ঝাঁটা এনে কী সব যেন বিড়বিড় করে বকতে বকতে ভুলোদাকে ঝপাং ঝপাং করে পিটতে আরম্ভ করলো। ভুলোদার অবস্থা তখন বুঝতেই পারছিস, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, বাবারে বাবারে মারে, ওরে টনটনের কালি রে, আমার দপা সারলে রে, আরে গেলুম ওরে গেলুম রে। নাপিতরা চোখ বড় বড় করে বললে, হ্যাঁ বাংলা বল রাহা। তখন সবাই বললে, হ্যাঁ বাঙালি ভূত পকড়লি, রাম 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 রাম। রোজা মাথা নাড়লে, বললে, বাঙালি ভূত বহুত জব্বর ভূত, আরো জোরে জোরে ঝাঁটা চালাতে হবে। ঝপাং ঝপাং ঝপাং। তার উপরে নাকে সেই লঙ্কা পোড়ার গন্ধ। ভুলোদা আর কিছু টের পেল না। উঠে বসলো 3 ঘন্টা পরে। একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে। তখন দেখলে 200 গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে, তার মাথা পরিষ্কার করে কামানো, একেবারে ন্যাড়া, মুখে একটা দাড়ির চিহ্নও নেই, এমনকি ভুরুটা পর্যন্ত নিটোলভাবে চাঁচা। চাঁদির ওপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ মাখানো, গা ভর্তি জল আর কাঁদা। হেসে রোজা বললে, হ্যাঁ আব সব ঠিক হই, ভূত ভাগ গইল বা। হ্যাঁ, সেই থেকে ভূত সত্যিই পালিয়েছে ভুলোদার। এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না, বুঝলি। নিয়মিত সেলুনে গিয়ে নগদ 8 গন্ডা পয়সা খরচ করে চুল ছেঁটে আসে। তাই বলছিলুম, ওরে ক্যাবলা। রেগে ক্যাবলা উঠে দাঁড়ালো। আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সায় চুল ছাঁটতে চাইছিলাম, এই কথা তোমায় কে বললে? তারপর তেমনি কায়দা করে নাকের ওপর চশমাটাকে আরও উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গটমটিয়ে চলে গেল সে। এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার একটি ছোট গল্প, বেয়ারিং ছাট। শ্রোতা বন্ধুরা অনেকবারই আমাদের কাছে শুনতে চেয়েছেন একটু বড় গল্প, কিন্তু মুশকিল হলো হাসির গল্প ভীষণ বড় খুব একটা পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলোতে কপিরাইট স্ট্রাইক খাওয়ার প্রচণ্ড ভয় আছে। কিন্তু তাও আজকের আরেকটি গল্প শোনাতে চলেছি, সেই টেনিদারি গল্প, এবং গল্পের নাম হালখাতার খাওয়া দাওয়া। চলুন আজকে শোনা যাক টেনিদারি 2টো গল্প।
শুরু হচ্ছে হালখাতার খাওয়া দাওয়া। পটলডাঙ্গার টেনিদাকে আমরা সবাই চিনি। সে নাকি পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, পুরো 5 হাত লম্বা, খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে তিনি স্বনামধন্য। টেনিদা বললে, এই পেলা, কিরে কি করছিস? মার দিয়া কিল্লা, চল একটু মিষ্টি মুখ করে আসা যাক। মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতে একটু আপত্তি আছে বই কি। ওর মিষ্টি মুখ মানে আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল পেলা, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর কি, আর আমি বসে বসে 2-1টা যা খাওয়ার চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এইসব ছেলেপুলেদের নাকি খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস 2-1 জল খেয়ে আমায় উঠে আসতে হয়েছে। একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পেছিয়ে গেলাম। বললাম, না, আমার শরীর ভালো নেই, আমি এখন মামার বাড়ি যাচ্ছি। টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাঁড়া করে বললে, শরীর ভালো নেই তো মামার বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটারনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামো করিস নি পেলা, চল আমার সঙ্গে। হ্যাঁ সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 1500 ওজনের একটা চাঁটি বসিয়ে বললে, কেন বছরকার প্রথম দিনটায় এক রাস মিথ্যে কথা বলছিস পেলা? আরে তোর কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচা নেই, সব পরশৈপদী। পরশৈপদী? কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডকে খাওয়ানোর জন্য কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। ওরে গদ্ধব, আজকের তো হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নিমন্ত্রণ করেনি তো। আরে সেই ব্যবস্থাই তো করেছি, তাই জন্যই তো হাসছি রে বাবা। টেনিদা হেঁ হেঁ করে হেসে উঠলে, বললে, এই দেখ। বলেই পকেট থেকে বের করলে 1 গাদা লাল নীল হালখাতার চিঠি। উমা, এসব তুমি কোথায় পেলে? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ, আরে সেই যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? আর সেই যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামার অনেক এসেছে। তাই থেকেই কয়েকটা হাত সাফাই করে এনেছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে। তাতে নতুন খাতা, মহরত টহরত এইসব বাঁধাগতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দ বাবু, অবশ্যই আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লা বিশেষ ব্যবস্থা হইতেছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপাইটার, নাসিকামোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। কিরে, দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা কীরকম? হ্যাঁ, এমন সুযোগ ছাড়তে নেই রে। তবে একা খেয়ে সুবিধে হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কিরে? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছিস একটা পটলের দোলমা হয়ে গেছিস। মাংস পোলাও খেতে পাবি, তাতে অত ঘাবড়ে যাচ্ছিস কেন? না মানে আমি বলছিলাম, হালখাতায় গেলে নাকি মানে টাকা ফাঁকা দিতে হয়। না দিলেই হলো, দোকানদারেরা এই সময় ভারী জব্দ থাকে জানিস তো। যতই টাকা পাওনা থাকুক না কেন, মুখ ফুটে কিছু চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে, আর 2টো মিহিদানা দেবো স্যার। চল পেলা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিতও নয়, তাই জন্য আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথম 2-1টা জায়গায় কিছু খুচরো খাওয়া দাওয়া হলো। 1 গ্লাস ঘোলের শরবত, 2টো একটা মিষ্টি, এই সব। দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমরা কি দিই। আমরা ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম। অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এই সব একটু ছাঁটিয়ে নিলাম আর কি। 1-1জন বেশ বেজার হলো। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। গজগোবিন্দ 1টা পয়সাও ছোঁয়ালেন না।
আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ও সব তুচ্ছ কথায় আমরা আর কান দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্তু দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনিদাকে বললাম, টেনিদা, এইসব ঘোলফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? এই তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় হাত ছেড়ে জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে ঠিক জুত পাওয়া যাবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না, কেবল খান কয়েক পাঁটার হাড় পড়ে থাকবে। সেই জন্যই বলছিলাম। এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলে। আরে এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি, তাই এটার কিছুতেই আর তস হইছে না। না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। এটাও একটা কথা বটে, বলে টেনিদার নাক চুলকে নিলে। তারপর বললে, আচ্ছা ঠিক আছে, চল যাওয়াই যাক। বল। ঠিকানা বাগবাজারের, তাও কি একটা গলির মধ্যে। অনেক খুঁজে খুঁজে বের করতে হলো। এই নাকি নাসিকা মোহন নস্য কোম্পানি। দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটা পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে, বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড না কলা লোক এক জ্বালা নস্যি টানছে এমনি একটা ছবি। সাইনবোর্ডটা কেমন যেন কাত হয়ে ঝুলছে। এরাই খাওয়াবে মাংস পোলাও। বললাম, টেনিদা, মাংস পোলাও টোলাও এর তো কোনো গন্ধ পাচ্ছি না। টেনিদা বললে, আরে আছে আছে, সব আছে, চ ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তপোষে দুটো সন্না মতন লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিচ্ছু নেই। আমরা কীরকম যেন ঘাবড়ে গেলাম। জায়গা ভুল করিনি তো? কিন্তু তাই বা কী করে হয়? বাইরে তো সাইনবোর্ড স্পষ্ট ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকা মোহন নস্য কোম্পানি, প্রোপ্রাইটার চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাগাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি তো প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বললে, মানে আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে এসেছিলাম আর কি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি যেন বলতে যাচ্ছিল। 2 নম্বর তাকে থামিয়ে দিয়ে বললে, কে পাঠিয়েছে বলো তো তোমাদের? ব্যাপারটা কীরকম যেন গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না। পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল, এই যে আমার মামা আমাদের পাঠিয়েছেন, বুঝলেন, মানে মামা গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা একেবারে ঝাঁটা গোপের পাশ দিয়ে মিটমিট করে হাসলো। ও আচ্ছা, তাই বলো। আরে আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র জন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে, বুঝলে। তা গজগোবিন্দবাবু কোথায়? তিনি যে বড় এলেন না। তিনি একটু জরুরি কাজে আসানসোলে গেছেন। টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে। তাই আমাদের এখানে বিশেষ করে বলে দিয়েছেন আর কি। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপরে তেমনি হাসি হাসি মুখ করে বলল, তা তোমরা এসেছো, তাতেও হবে। এসো এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো। ভেতরের ঘরে আসলে সেখানেই বিরিয়ানি, পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কি না। এসো, চলে এসো, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, এই আয় পেলা, তাড়াতাড়ি চো। আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি। জিভের ডগাটা সুরসুর করছে। শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে একেবারে নাড়ি ভুড়ি চুই চুই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা গিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপরে আর একটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বললে, এইখানেই ঢুকে পড়ো। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কীরকম যেন বেয়াড়া লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর আবার অন্ধকার থাকবে কেন? আরে পোলাওয়ের জৌলুসেই তো আলো হয়ে থাকবার কথা। লোকটা বললে, আরে ঢোকো না, আলোটা জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও। আমি যেই ঢুকেছি
অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে। এ কি এই দৌড় বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে, যাও যাও। এ কি সে কল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম। ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই, এ যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুঁটের গন্ধ আসছে। লোকটা আবার বাঁচখাই গলায় বললে, ঘুঁটের গন্ধ? শুধু ঘুঁটের গন্ধ পেয়েই পার পেয়ে যাবে ভেবেছ? এরপরে 3টে বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠেঙানি, যাকে বলে অরং ধোলাই। প্রাণ খুলে পোলাও কালিয়া খাও। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মধ্যে মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বলল, আমাদের সঙ্গে এই রসিকতা কেন স্যার? আমরা আবার কি করেছি? কি করেছ? লোকটা সিংহনাথ ছাড়ল। তোমরা মানে তোমার ওই মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সা ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়া সে মারাইও নি। আর আমাদের কোম্পানি তার জন্যই লালবাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙাবার জন্যই মাংস পোলাওয়ের টোপটা ফেলেছিলাম। ঠিক আছে, সে তো আর এলো না, তোমরা এসেছো। টাকা যখন পাবো না, তোমাদের রাম ঠ্যাঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। দাঁড়াও একটু, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল, দোহাই স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। আমরা নেহাত নাবালক, নসি টসি ধার ধারি নে, আমাদের ছেড়ে দিন না স্যার। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব। আমার পালাজরের পিলেতে গুড়গুড় করে শব্দ হচ্ছে, বুকের ভেতর ঠান্ডা হিম। চোখের সামনে কেবল পটল, ধুদুল, কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি। হাল খাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামের এবার পটল তোলবাজ্য। টেনিদা বললে, প্যালারে, এ তো মেরে ফেলবে রে। গলা দিয়ে কেবল কুমিকুই করে খানিকটা আওয়াজ বেরোলো। ওরে বাবারে, পায়ের ওপর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে যে। এরপরে লাঠি দৌড়াবে। আমি অনেক কষ্টে বলতে পারলাম। টেনিদা দরজার ওপর ধুমধুম করে লাথি ছুটতে লাগলো। দোহাই স্যার, ও স্যার ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেহাত নাবালক স্যার। হঠাৎ আমার কপালে কিসে যেন ঠোক্কর মারলে। তারপরে কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নিঘাত চামচিকে। বাবারে বলে আমি এক লাফ মারলাম। এক লাফে একটা জানলার কাছে, আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানলার দুটো গরাদ ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে। আমি বললাম, টেনিদা, এই দেখো, এখানে একটা ভাঙা জানলা। কোথায়? হ্যাঁ, এই তো। বলেই আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে, রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতরে। টেনিদাও আমার ঘাড়ের ওপর এসে পড়লো তারপরেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিনটা। আমাদের গায়ে হাতে পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হাল খাতার খাওয়া দাওয়াই বটে। অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে। কিন্তু বমি করারও সময় নেই আর। পিছনে একটা কুকুর তাড়া করেছে। কারা যেন বললে, চোর 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 চোর, সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হয় না। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাল খাতার খাওয়া দাওয়া। ভবিষ্যতে আরও গল্প নিয়ে আমরা আসব। দয়া করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।